চলো তাহলে সেকেন্ড সেট, প্রথম প্রশ্ন বলো। যারা এর আগে করেছো কি উত্তর বের হয়েছে তোমাদের? 17% স্যার। 17%। 17%। হ্যাঁ। ওকে, দেখো বলেছে একটি 17। দ্রব্যের, সবার 17 এসছে তাই তো। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 30% বেশি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি ধরবে কি, ক্রয় মূল্যটাকে 100 ধরবে সবসময়, আর ধার্য মূল্য বা মার্ক প্রাইসটাকে, তাহলে মার্ক প্রাইস অটোমেটিকই 130 হবে। এবার দোকানদার যদি 10% ছাড় দেন, তো 10% ছাড় কার উপরে দেন? 100 টাকার মানে ক্রয় যে টাকাতে কিনেছে তার উপরে, না যেটা লেখা আছে তার উপরে? যেটা লেখা আছে তার উপরে। বাহ, তাহলে এই যে 130 এর 10% বাদ দিয়ে দাও। 130-এর 10% কত হবে? 13। তো 13 যদি বাদ চলে যায় তাহলে 117 টাকা, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। এই টাকাতে বিক্রি করছে। 100 টাকায় কিনে 117 টাকায় বিক্রি করছে, লাভ কত? 17 টাকা। আর 100 টাকাতে 17 টাকা মানে 17%, তাই না? তো অ্যান্সার হবে অপশন ডি। সবার ক্লিয়ার আশা করছি। আর এগুলো পরীক্ষার হলে করবে একদম মুখে মুখে, একদম মুখে মুখে করবে সরাসরি, মানে এসব লেখার কিছু দরকার নেই। 30% বেশি তাহলে 130, 10% ছাড় দাও, 13 ছাড় 117, মানে লিখতেও হবে না, জাস্ট তুমি মুখে মুখে অ্যান্সার পাবে। ঠিক আছে, লেখা আছে 130, 10% ছাড় মানে 13 টাকা ছাড় যাবে, বাস 117 মানে 17% লাভ। ওটা যদি 100 থেকে বেশি হয় তাহলে লাভে যাবে, 100 থেকে কম হলে ততটুকু ক্ষতি হয়। চলো, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর বলা আছে 71, 69। কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 32 এবং 56, এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? 69 এসছে তোমাদের, বাহ। চলো এর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে যে জিনিসটা লেখা হয়েছে সেটা কম লেখা হয়েছে না বেশি। তাহলে যেটা লেখা হয়েছে কি, সেটা হচ্ছে এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি 6 11 মানে 116। আর যেটা অ্যাকচুয়াল ছিল সেটা কত, যোগ করলে 8 8 88, তার মানে লেখা হয়েছে বেশি। মানে এই যে গড় নম্বর আমরা 71 দেখতে পাচ্ছি এটা বেশি হয়ে আছে, অরিজিনালটা কমবেই। তো অরিজিনাল কমবে, মাইনাস দিলাম। এবার কত কমবে দেখো, আমি যদি 116-র জায়গায় এবার 88 সঠিকটা লিখি তাহলে কত কমে যাবে টোটালে? 28। 28। 28 কমে যাবে। ঠিক আছে, 16 আর 12 28 কমে যাবে। এই 28টা শুধু একজনের কমবে না, সবার। সবার মানে 14 জনের। তো 14 জনের যদি 28 কমে যায়, এক একজনের ভাগে কত করে আসবে? 2 করে। এক একজনের ভাগে 2, মানে গড়ে 2 কমে যাবে। সবার 2 কমে যাওয়া মানে গড়ে 2 কমে যাওয়া, তার মানে অরিজিনাল গড়টা হচ্ছে 69। অ্যান্সার হবে অপশন সি। কারণ বুঝতে কোনো অসুবিধা? না স্যার। নেক্সট বলা হয়েছে যে 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছরের বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন নতুন মহিলা এসে সকলের গড় বছর বেড়ে যায়। ওহো, স্যার কোশ্চেনটা আছে অস্পষ্টর জন্য ডেটা পরে কিন্তু। ডেটা 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 মিসিং হয়ে গিয়েছে। আচ্ছা, করাটা সম্ভব না। স্যার পিএসসি কিছু সাজেশন দিয়ে দেবে? তো এগুলো কি দিচ্ছি আমি? অত্রি ও স্যার ঠিক আছে। কেন করাচ্ছি? আমি তো তোমাদের করাই না, আমি তো এখন তোমাদের সরল সুদ করাচ্ছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তো চল নেক্সট। আচ্ছা, আমি চেষ্টা করবো, ঠিক আছে? আমি জানি না আমার শরীর কতটা সাথ দেবে, তবে একটু গ্রুপে খেয়াল রেখো, হ্যাঁ? আমি চেষ্টা করবো প্রতিদিন এই সময় ক্লাস দেওয়ার। আজকে ক তারিখ? 13 থেকে 14 15, 2 দিনই সময় আছে, বা দিয়ে আর কি লাভ। চলো, এটা ডেটা একটু গোলমাল হয়েছে। চলো নেক্সট। 4 নম্বর, দুটি সমান বৃত্তের প্রত্যেকটি একে অপরের কেন্দ্র দিয়ে যায়। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? কি বের করেছে এটা? ওকে, দেখো ব্যাপারটা বোঝো। দুটি বৃত্ত রয়েছে, একটা এ হচ্ছে বৃত্ত, এই ধরো এটা কেন্দ্র। আর একটা বৃত্ত রয়েছে যেটা এই কেন্দ্র দিয়েই যায়, এই কেন্দ্র দিয়েই যাবে, দিয়ে এই বৃত্তের কেন্দ্র আবার এই বৃত্ত দিয়ে যায়। এটাই বলা হয়েছে দুটি বৃত্ত একে অপরের কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে,
এখন বলা হয়েছে যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে সাধারণ জ্যা কোনটা? যে জ্যাটা আঁকলে দুটির জ্যা হয়ে যাবে, যেমন এই বিন্দু থেকে এই বিন্দু অবধি, তাই না? এই যে এবি, গুড মর্নিং রিয়া, এই যে এবি, এইটা হচ্ছে সাধারণ, এটা প্রথম বৃত্তেরও জ্যা, দ্বিতীয় বৃত্তেরও জ্যা। আমাকে বের করতে হবে এই এবির দৈর্ঘ্যটা কত। দেখো সহজ ভাষায় বোঝো, আমরা ব্যাসার্ধ কি জানি? আচ্ছা, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত হবে বলতে পারবে? 5 সেমি। 5 সেমি। কেন? কারণ এই কেন্দ্র থেকে এটা তো ব্যাসার্ধ। যদি প্রথম বৃত্তটা দেখো, এই যে মোটা লাইনটা আমি টেনেছি, এটা কেন্দ্র থেকে পরিধি অবধি প্রথম বৃত্তের, তার মানে 5 সেমি। 5 সেমি হলে অবশ্যই, যেহেতু একই বৃত্ত মানে কি বলে, দুটি বৃত্ত একই কেন্দ্র দিয়ে যাচ্ছে, তো এই যে লাইনটা কেন্দ্র টু কেন্দ্র, এটা অবশ্যই দুভাগে ভাগ হয়ে যায়, তার মানে এটা হবে 2.5 সেমি। ঠিক আছে, প্রথম ভাগটা 2.5 সেমি। আচ্ছা, আমরা এইভাবে একটা ব্যাসার্ধ টানতে পারি না, কেন্দ্র থেকে বি অবধি, এটা তো ব্যাসার্ধ মানে কত? 5 সেমি। তাহলে দেখো, আমরা তাহলে এই যে লম্বটা, এটার দৈর্ঘ্য পেয়ে যাব, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এরকম একটা জিনিস পেয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ 5 সেমি, এটা হচ্ছে 2.5 সেমি। তাহলে লম্বটা কত? লম্ব বের করার নিয়ম কি? রুট আন্ডার দৈর্ঘ্য মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই তো। তার মানে আমরা পাবো রুট আন্ডার 25 মাইনাস 625 6.25। তার মানে আমরা পাবো 6 বাদ দিলে 19, এটা বাদ দিলে হচ্ছে 18.75। ওকে, সমান সমান। আচ্ছা, এটা দশমিক তুললে আমরা নিচে 100 পাই। 1875 মানে হচ্ছে 6 3 18, মানে 625 ইন্টু 3, 625 ইন্টু 3, হ্যাঁ কি না? উপরে রয়েছে 1875, তো 625কে 3 দিয়ে গুণ করলে হয়, আর 625 মানে 25 বেরিয়ে আসবে, ঠিক আছে, আর রুট 3 থেকে যাবে, আর নিচে 100টা কত হবে? 100 রুট করলে 10 হবে, এটা পুরোটা রুট, হ্যাঁ, এটা পুরোটা রুট। কেউ কি বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? না স্যার, এখনো পর্যন্ত। ওকে, তাহলে এবার 25কে তুমি যদি কেটে দাও 10 দিয়ে, তাহলে তোমরা পাবে 2.5 রুট 3 পয়েন্ট চলে আসবে। তো এটা কার মান? এই একটার মান, প্রথমটা। আর আমাকে এবির মান বের করতে হলে দুটিরই মান বের করতে হবে, আর এটা তো দুটি সমান, তাই না? তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হবে না? 2.5 রুট 3, এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, কারণ প্রথম ভাগ নিচের ভাগটাও তো যোগ করতে হবে, তবেই তো এ বি টোটাল পাবো। তো 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 হয়, তো 5 রুট 3, এটা হবে অ্যান্সার, অপশন ডি। কার বুঝতে অসুবিধা রয়েছে? স্যার আরটিটা বুঝতে পেরেছিলাম না। ওকে, আর টি মানে রুট গো। সে তুমি অ্যান্সার বের করলে তো বুঝতে পারতো তখন। অ্যান্সার কি বেরিয়েছিল? না। ও, তাহলে আর টি বোঝা মুশকিল। চলো নেক্সট। পরপর বিজোড় সংখ্যার গড় বলেছে 95। বিজোড় সংখ্যাগুলি এ বি সি ডি। দাঁড়াও না, আমি পড়ে নিই ভাই, অত দাঁড়াও, আমি পড়ে নিই, তারপর বলবো উত্তর, ঠিক আছে? আমি তো শুনতে পাবো না আমি যখন পড়ছি, তাই না? স্যার মেসেজে লিখতে বলুন। না, মুখে বলুক, আমি একটু পড়ে নিই, আমার হয়ে যাবে, তারপরে বলবে। আমি তো শুনতে হবে তোমার কথাটা, আমার ধ্যানটা এইদিকে আছে এখন। বলেছে 5টি পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 95। বিজোড় সংখ্যাগুলি এ বি সি ডি ই হলে সি এবং ই এর গুণফল কত? বলো। 94.5। অপশন বি। ওকে, চলো আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা। আচ্ছা, গড় 5টি তো সংখ্যা এ বি সি ডি ই, তো গড় তো সি হবে, কারণ পরপর সংখ্যা বলেছে, মাঝেরটা গড় হবে, তার মানে মাঝেরটা হচ্ছে 95। এবার যেহেতু বিজোড় সংখ্যা, তাই আমাকে সি আর ই, সি তো পেয়েছি, ইটা এটা এটা হয়ে যাবে তোমার 97, এটা হয়ে যাবে তোমার 99, আর আমাকে এই দুটির গুণ চেয়েছে, সি এবং ই। আচ্ছা, 95টি 99 রয়েছে, 100টি 95 ধরে নাও, তাহলে 95 একটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? 100টি 95 হচ্ছে তোমার 9500, একটি 95 বাদ দিয়ে দাও, তার মানে হবে 9405। ঠিক, 94, এই দুটি গুণ করে দাও, 9405 অ্যান্সার আসবে, ঠিক আছে? যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, কত বের হতো, মানে এ এর ভ্যালু কত?
91, বাহ। বি এর ভ্যালু 93। 93। ওকে, যদি বলতো এ আর ই এর গড় কত, মানে এ এবং ই এর গড় কত? 95। কিন্তু 95 তো। 95। মনে রেখো প্রথম আর শেষটির গড় সেই 95 হবে। বি আর ডি মানে প্রথম দিক থেকে দ্বিতীয়, শেষ দিক থেকে দ্বিতীয়, তারও গড় 95 হবে। ওকে, মানে প্রশ্ন এরকম দিতে পারে যে 11টি সংখ্যা রয়েছে, প্রথম দিক থেকে দ্বিতীয় মানে টোটালের গড় হচ্ছে ধরো বলেছে, ধরো সাপোজ 80, বলেছে প্রথম দিক থেকে দ্বিতীয় এবং শেষ দিক থেকে দ্বিতীয় নম্বরের গড় কত, একই জিনিস। ঠিক আছে, সব একই জিনিস, গড় 95 আসবে। নেক্সট, 240 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 3 কিলোমিটার গতিতে বিপরীত দিক থেকে আসা একটি মানুষকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? 83.4। 83.4। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, এই যে টোটাল এখানে তো একটা লোককে পার করছে, তাহলে তার কোনো হিসাবই নেই। এই যে 240 রয়েছে, 240কে 10 দিয়ে ভাগ করে দেবো, 10 সেকেন্ডে পার করে, তাহলে আমরা 1 সেকেন্ডে পেয়ে যাবো। এটা 1 সেকেন্ডে পেলাম। আর আমরা সকলে জানি যে 18 পাই 5 দিয়ে গুণ করলে আমরা কি পাই, কিলোমিটার প্রতি ঘন্টা পাই। ব্যাস, এই কিলোমিটার প্রতি ঘন্টা বের করব। আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাই যেটা পাবো সেটা আপেক্ষিক গতিবেগ 3 বিয়োগ হয়ে যাবে। 3 বিয়োগ হয়ে যাবে সবসময়। কারণ কি, কারণটা বলে দিই, ঠিক আছে? কারণ হচ্ছে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ, ধরো ট্রেনের গতিবেগ ধরো x কিলোমিটার প্রতি ঘন্টা, লোকটির গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই দুটি তো যোগ হয় আপেক্ষিক গতিবেগ, এই দুটি যোগ হয় আপেক্ষিক গতিবেগ। মানে যে আপেক্ষিক গতিবেগটা আমরা পাবো সেখান থেকে এই 3 বাদ দিতে হবে। এখানে দুটির যোগফল হয়ে আছে, ট্রেনের এবং লোকটির যোগফলটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো সেখান থেকে লোকটি বাদ দেবো, তবেই তো ট্রেনটি পুরো থাকবে, তাই না? তো বেশ, করে দাও, এটা 0 0 কেটে দাও। 24 18 কত হবে? আচ্ছা, এটা কাটাকাটি করলে তুমি 86.4 পাবে। ঠিক আছে, এটা 86.4 কিলোমিটার প্রতি ঘন্টা পাবে। এবার এটা মানে হচ্ছে এই আপেক্ষিক গতিবেগ মানে হচ্ছে ট্রেন এবং ব্যক্তি যোগ হয়ে আছে। তো এখান থেকে যখনই তুমি লোকটিকে বাদ দেবে তখনই তুমি ট্রেনটি পড়ে থাকবে। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা বলো? আমি করিয়েছি এই ধরনের অঙ্ক। সেকেন্ডে কি করলেন স্যার? 86 পয়েন্ট এত -3। হ্যাঁ, 3 মানে লোকটির বাদ দিলাম, লোকটির গতিবেগ। এই যে x + 3 এটাই তো 86.4, তাহলে x এর মান কি হবে, এই 3টা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, হবে 83.4। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝেছি। এক ব্যক্তির 7টি সন্তান আছে, বাবা, পুরনো যুগের মানুষ অবশ্যই, যাদের গড় বয়স হচ্ছে 12 বছর। এখন 6 বছরের একটি সন্তান মারা গেলে বাকিদের গড় বয়স কত হবে? কি অ্যান্সার এসছে? স্যার 13। 13 অ্যান্সার এসছে। ওকে, দেখো অঙ্কটিকে দুইভাবে করা যায়। আমি হলে কিভাবে করব, আমি হলে এভাবে করব যে এই যে মারা গেল সন্তানটি না, তারও ধরো 12 বছর, এই তো গড় 12 বছর, তো যে মারা গেল তারও 12 বছর, তাহলে গড় কিন্তু চেঞ্জ হবে না বাকিদের, কিন্তু এখানে গড় চেঞ্জ হবে। কেন? কারণ 6 বছর বয়স, তাহলে 6 বছর যদি হয় তাহলে সে বাকি 6 বছর রেখে গেল বাকিদের জন্য, বাকিদের জন্য 6 বছর রেখে গেল। ঠিক আছে, সে 12 নিয়ে যায়নি, সে 6 বছর রেখে গেল। এই 6 বছর তাহলে বাকি 6 বছর 6 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে এক এক করে ভাগ হবে, তাহলে তাদের গড় 1 বেড়ে যাবে, তার মানে হবে 13 বছর। যদি তোমাদের মাথায় না ঢোকে করবা, মানে কোনো ব্যাপার না, এভাবে করে নেবে। 7 জন 12 করে গড়, টোটাল 84। একজন মারা গেল 6 বছরের, তাহলে 6 বছরের যদি একজন মারা যায় তাহলে টোটাল আমার পড়ে থাকবে কত, 78। এই 78 বাকিদের, বাকি মানে 7 জনের, কারণ 6 জন থেকে একজন বিয়োগ যাবে, তো বাকি 6 জনের হচ্ছে 78, গড় কত হবে, 78/6 মানে 13। ঠিক আছে, তো যেমনটা তোমাদের মনে হয় তেমনটা করবে। এটা ছোট্ট ডেটা, ছোট্ট ডেটা বলে তুমি এভাবে করলে খুব সহজে পেয়ে গেলে, কিন্তু যদি একটু বড় ডেটা দিত তাহলে আমার যে ইটা সেটা কাজে দিত। ঠিক আছে, এখানে আবারও বলছি 7 জনের গড় 12, যে মারা গেল সেও 12, তাহলে গড় 12ই থাকবে। কিন্তু যে মারা গেল সে 6 বছরের, তাহলে সে 12 নিয়ে পালায়নি, সে পালিয়েছে কত, 6 নিয়ে পালিয়েছে, তো তার মানে 6 রেখে গিয়েছে,
এই 6 বাকি 6 জনের মধ্যে ভাগ করে দাও। তো এই 6 যদি বাকি 6 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে এক একজনের 1 করে পাবে, মানে সবার 1 করে বাড়বে, আর সবার 1 করে বাড়লো তার মানে বেড়ে হয়ে যাবে 13। ঠিক আছে, এটা বড় ডেটা হলে এইভাবে করবে। চলো নেক্সট। পাঁচ পার্সেন্ট বার্ষিক সরল হারে 3200 টাকার 2 বছর 6 মাসের সুদ আসল কত টাকা হবে? 3600। 3600। আমরা সুদ কত হবে সেটা দেখে নেবো, তাহলে তো সুদ আসল পেয়ে যাবো, তাই না? সুদের নিয়ম কি? সুদের নিয়ম হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। এটাই তো, নিচে 100টা সুদের হারের জন্য আসে। চলো কাটাকাটি করে দাও। আচ্ছা দশমিক তোলো, সহজ হবে। 10 আসবে, 2 শূন্য 2 শূন্য কাটো, 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 32 কাটলে 16, 16 25 হচ্ছে 400, তাহলে 400 টাকা সুদ। তাহলে সুদ আসল হবে, সুদ আর আসল যোগ করে দাও 3600। নেক্সট। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে কিছু রান করেছেন এবং 12তম ইনিংসে 90 রান করেছেন, তার ফলে তার গড় রান 5 কমেছে। বলো তো 12তম ইনিংস খেলার পর তার গড় রান কত হবে? 35। 35। বলো পায়েল, বলো। বারবার করেছো, যতগুলো ব্যাচে তুমি ছিলে সব ব্যাচে এই ধরনের অঙ্ক করিয়েছি আমি। উল্টো মেথড শিখিয়েছিলাম না তোমাদেরকে? হ্যাঁ স্যার। চলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো নর্মালি যদি আমরা করি, করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরো এই 12তম ইনিংস খেলার পর গড় রান চেয়েছে, সেটা হচ্ছে এক্স। আচ্ছা এক্স ধরে করবো না, ছাড়ো, এমনি এটা করে দিই, ঠিক আছে। এর একটা সিম্পল ফর্মুলা রয়েছে, রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস। এই জিনিসটা মনে রাখতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। এখানে রান দেখো 90 রান করেছে, তো 90 লিখবো। এবার প্লাস হবে না মাইনাস সেটা নির্ভর করছে বেড়েছে না কমেছে। যদি কমেছে বলে তাহলে প্লাস হবে, উল্টো, হ্যাঁ উল্টো হবে। ইন্টু গড়, গড় হচ্ছে 5, ইন্টু ইনিংসটা হবে কি না 12তম ইনিংসের পর বলেছে, তো 12তম ইনিংসের আগেরটা মানে 11তম ইনিংসে গুণ হবে। বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই, ঠিক আছে। আমরা পাবো 90 ইন্টু 55, 90 ইন্টু 55 মানে কত হবে? 35। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে। এবার ডিটেলস একটু বুঝে নাও। ডিটেলস ভুল হলো তো, কি বলছো? মাইনাস হবে তো। কেন মাইনাস হবে? 90 মাইনাস 55 থেকেই তো 35 আসবে, গুণ করে কি করে 35 হবে? আচ্ছা এটা যোগ হবে, সরি হ্যাঁ স্যার, ওটা হবে, বিয়োগ হবে। বিয়োগ হবে না গো, যোগ হবে। তাহলে তো 145 আসছে। 145 এটাই অ্যান্সার হবে, আমি ভুল করেছি, ওটা যোগ হবে। তাহলে 35। 35 নয় বাবা, 145, এটা হচ্ছে অ্যান্সার। স্যার বলছি এরকম অঙ্ক হলে সবসময় এরকম করবো, তাই তো? হ্যাঁ অবশ্যই এরকম, শুধু একটা জিনিস মনে রেখো, এটা হচ্ছে রিভার্স মেথড বা উল্টো পদ্ধতি, এটা মনে রেখো। যদি গড় কমে যায় তাহলে প্লাস হবে, আর যদি গড় বেড়ে যায় তাহলে মাইনাস হবে। যদি বলে যে পর 12তম ইনিংসের পর যদি বলে তো 11তম ইনিংস গুণ হবে, আর যদি বলে 12তম ইনিংসের আগে তাহলে আগে বলেছে মানে 11তম ইনিংসটা চেয়েছে, তখন 12তম ইনিংসটা হবে, তখন 12 গুণ হবে, ঠিক আছে। উল্টো মেথড, বোঝা গেল? এখানেই যদি বলতো যে 12তম ইনিংসের আগে কত, তাহলে এখানে 12 অ্যান্সার, 12 গুণ হতো, 11 গুণ হতো না, 12 গুণ হতো। কারণ 13তম ইনিংস তো খেলা হয়নি, তো 13তম ইনিংসের তো গল্প আসছে না, এখন 12তম ইনিংস খেলা হয়েছে। 11তম আগে চাইলে 12 গুণ হবে প্রেজেন্টটা, আর যদি বলে পরে 12তম ইনিংসের পরে কত মানে খেলার পর কত হবে, তখন 11তম ইনিংস গুণ হবে। আচ্ছা একটু নর্মালি দেখে নাও ব্যাপারটা, ঠিক আছে। নর্মালি দেখি 12তম ইনিংসের পরে মানে 12তম ইনিংস খেলা হয়ে গেল, এখন গড়টা আমি ধরলাম এক্স, তাহলে আগে গড় কত ছিল? আগে গড় হবে এক্স প্লাস 5। কেন? কারণ এখন কমেছে, তো এখন কম হলে আগে বেশি ছিল, এখন 5 কমেছে, তার মানে আগে 5 বেশি ছিল, ওকে। এবার এটা
তো এটা 11টি ইনিংসের গড়, তো এর সঙ্গে গুণ করে দিলাম 11, তাহলে 11 ইনিংসের টোটাল পেলাম এটা। আর এক্স হচ্ছে 12টি ইনিংসের গড়, তো এর সঙ্গে গুণ করলাম 12, এটা হচ্ছে 12তম ইনিংসের টোটাল। তাহলে 11টি ইনিংসের টোটাল আর 12টি ইনিংসের টোটাল, এর বিয়োগফল কত হবে? আচ্ছা, এখানে বিয়োগফল না করে আমরা এভাবেও করতে পারি যে 11তম ইনিংসের সঙ্গে 90 রান যোগ করে দাও, তবেই তুমি 12তম ইনিংস পাবে। হ্যাঁ কি না বলো? 11তম ইনিংসে যত রান করেছে 12তম ইনিংসে তো 90 করেছে, তাহলে 11টি ইনিংস আর তারপরে 90 রান, মানে 12তম ইনিংসের রান 90 রান, এইগুলো যোগ করে দিলে 12তম ইনিংসের টোটাল রানটা পাই। হ্যাঁ কি না? 145। হ্যাঁ, তাহলে এবার তুমি গুণ করে দাও 11, তুমি পাবে 11x প্লাস 55 প্লাস 90 ইকুয়াল টু 12x। 11xকে তুলে নিয়ে চলে এসো এদিকে, এই দুটি যোগ করলে হচ্ছে 145, আর 11x এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, শুধু x পড়ে থাকবে। এটাই ছিল 12তম ইনিংসের গড়। ঠিক আছে, 145, অ্যান্সার হবে অপশন ডি। তাহলে তার আগে কত ছিল? তার আগে ছিল 150। ঠিক আছে, এবার দেখো দুটোই তুমি পেয়ে যাবে 150 শর্টকাটে। কি করে? যে ফর্মুলা বললাম সেটাই, রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস। এবার যদি আমাকে পর চাই, 12তম ইনিংসের পর যদি বলে, তাহলে কি করব আমরা লিখব রান, এবার কমেছে তার মানে প্লাস দেব উল্টোটা, গড় 5 ইন্টু পর চেয়েছে, তাহলে আগের ইনিংসটা গুণ করে দাও, বাস 90 প্লাস 55 অর্থাৎ 145। এটাই 12তম ইনিংসের পর। 12তম ইনিংস বললে যদি পর না বলতো, 12তম ইনিংস বলতো, তখন 12 গুণ করতাম। না 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 না, বলবেই গো, হয় পর বলবে কিংবা আগে। 12তম ইনিংস, তার আগে বললে হ্যাঁ আগে বললে বলছে। ধরো 12তম ইনিংসের আগেও বলতে পারে 12তম ইনিংসের আগে কত ছিল, তাই না? তখন কি করব? রান, এবার কমেছে তো প্লাস, ঠিক আছে, ইন্টু গড় ইন্টু, দেখো আগে চেয়েছে মানে 11তম ইনিংস পর্যন্ত চেয়েছে, মানে অ্যাকচুয়ালি 11তম ইনিংস পর্যন্ত কত ছিল সেটা চেয়েছে, তাই না? তো যখনই আগে বলবে তখন 12 গুণ হবে, মানে প্রেজেন্টটা গুণ হবে। পরে বললে আগেরটা, আগে বললে পরেরটা। ঠিক আছে, তো গুণ হলো 12, তুমি পাবে 90 প্লাস 60 অর্থাৎ 150, মানে আগে ছিল 150। ঠিক আছে, এখন 145, এখন 5 কমেছে। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। নেক্সট, এই ধরনের অঙ্ক সুবিধা স্যারের বই খোলো, এই ধরনের অঙ্ক আমি যেটা বললাম ইনপুট করো, দেখবে অ্যান্সার মিলে যাচ্ছে। নিয়ম ওটা, একটি নির্দিষ্ট টাকার 5% হারে সরল সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 122 টাকা, টাকার পরিমাণ কত এসছে? 16,000। 16,000। এটার একটা ফর্মুলা রয়েছে, উফ, শুধু ফর্মুলা, কিচ্ছু করার নেই। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, সেটা হচ্ছে কি, আসল সমান, এটা মনে রাখতে পারলে খুব ভালো। আসল সমান কি হবে? আসল সমান হচ্ছে ডিফারেন্স ইনটু 100 কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু 300 প্লাস আর। এই হচ্ছে ফর্মুলা। 3 বছরে যদি বলে আসল বের করার ফর্মুলা, তো মান বসাও। ডিফারেন্স কত? 122 ইন্টু 100 কিউব, 100 কিউব মানে 3 বার 100 হবে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এর মান 5, তো আর এর স্কোয়ার হবে 5 5 25 ইন্টু, হ্যালো, আমি লাইভ ক্লাসে আছি, পরে কথা বলছি। ওকে, তো 25 আর বলেছে 300 প্লাস আর, মানে 300 প্লাস 5, 300 প্লাস 5 হবে 305 ক্লাস। ঠিক আছে, বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা এত দূর? স্যার ওটা কি লিখেছেন? 300 প্লাস আর, ডি, না স্যার উপর ডি, ডি ডিফারেন্স। ঠিক আছে, তো কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, কত দিয়ে কাটবো, খুব মুশকিল। চলো 5 দিয়ে কাটি, 5 5 5 5 দিয়ে কাটলে 20, এটা 5 দিয়ে কাটলে 5 6 61, 61 সঙ্গে 122 2 দিয়ে চলে যায়, আর 25-এর সঙ্গে তো 100 যাবেই,
25 4 100, বাস আর কিছু নেই। 4 2 8, 8 2 16, আর কয়টি শূন্য আছে এখানে 100, আর এখানে 20-র একটি শূন্য, মোট 3টি শূন্য, 16,000। অ্যান্সার হবে অপশন বি। তো ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, ডিফারেন্স বের করতে বলে অনেক সময়, আসল বলা থাকে, ডিফারেন্স বের করার ফর্মুলা রয়েছে। ডিফারেন্স বের করার ফর্মুলা কি না, আসল ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, এটা উপরে, আর নিচে হয় 100 কিউ, এটা নিচে হয়। ঠিক আছে, এই ফর্মুলা ভাঙলে, হ্যাঁ এই ফর্মুলা থেকে ডি এর মান বের করলেই হয়ে যাবে। উপরের একটা ফর্মুলা মনে রাখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখাটাই তো tough। হুম হুম, মনে রাখাটা কোনো টাফ নয়। কে বললো টাফ? সহজ তো। আমি কি করে মনে রাখছি? তাহলে তো আমরাও মাস্টার হয়ে যেতাম। স্যার বলছি যে ওটা তো শুধু আপনি 3 বছরের বললেন, তো ফর্মুলাটা যদি 2 বছরের হয় তাহলে কি ওটা স্কোয়ার হবে? 2 বছর না, স্কোয়ার হবে না। যদি 2 বছরের বলে, 2 বছরের সুদ আসলে পার্থক্য বলে, তখন ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে কি, ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার, বাস এইটুকু। আর আসল বের করার নিয়ম হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 বাই আর তার স্কোয়ার। ঠিক আছে, 2 বছরেরটা সহজ গো, খুবই সোজা। 3 বছরটাই তো কঠিন, এটা খুবই সোজা। এটা দেখো, ডিফারেন্স মানে পার্থক্য তো কম হয়, আসলের থেকে পার্থক্য কম, তাই আসলের সঙ্গে কমটা উপরে যাবে, নিচে বেশি। আর এর মান সবসময় 100 থেকে কম হয়, তাই কমটা উপরে নিচে বেশি, তা স্কোয়ার করে দাও। আর আসলের মান বেশি হয়, স্যার ডিটা 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 পার্থক্য না আসল? ডি ডি পার্থক্য, ডি কি করে আসল হয় ভাই? পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল আসল, আর ডি হচ্ছে ডিফারেন্স পার্থক্য। ইন্ডিকেট দেখেও তো বোঝা যায় যে কি হবে। চলো নেক্সট 11 নম্বর। রাম ও হোসেন একত্রে একটি কাজ যত দিনে করে, রাম একা সেই কাজটি করতে 27 দিন বেশি লাগে, হোসেনের একা। হো করো, অ্যান্সার বলো। অ্যান্সার বলো। হয়নি স্যার এটা। ছি 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 12 ছি 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 12 উত্তর হবে। ছি 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 ছি। সেটাও হয়নি। এদেরকে নিয়ে যে কী করব? তোমাদেরকে আমি স্পষ্ট টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়েছি, আর টাইমের ওয়ার্কে যদি নাও করে থাকো, তো টাইম অ্যান্ড ওয়ার্কের সব থেকে সোজা অঙ্ক হচ্ছে এটা। একত্রে যতদিন লাগে, রাম একা 27 ঘন্টা আর শ্যাম একা 3 ঘন্টা বেশি লাগে। তো এর অ্যান্সার হয় 27 ইন্টু 3, রুট আন্ডার 27 ইন্টু 3, মানে রুট 81 অর্থাৎ 9। এগুলো করনি তোমরা? ছি 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 ছি। হয়েছে স্যার, ক্লাসগুলো আরেকবার দেখা আমার হয়নি। 9 হয়েছিল, আমার 9 বেরিয়েছে। আমি তারপরে বলি যে রাম হোসেন এ করতে, মানে এখানে হোসেন তাহলে 3 দিন বেশি সময় লেগেছিল, তাহলে 3টা করে যোগ করে দিই, 9 3 না না, এরা তো বলেছে একত্রে, রাম এবং হোসেন একত্রে কত দিনে করে? একত্রে 9 দিনে করবে। ওর 27, এবার যদি বলে রাম কত দিনে করবে, তখন এই 27 যোগ হয়ে যাবে। ঠিক আছে, 27 আর 9 মানে রাম 36 ঘন্টায় করে। আর শ্যাম কত, হোসেন কত, তখন 3 যোগ হবে, তার মানে 12 দিনে করে। দেখবে এটা রাম আর হোসেন 12 আর 36 দিনে, এই একত্রে কত দিনে করবে একটা ফর্মুলা নেই, এক্স আর ওয়াই উপরে গুণ হয় আর নিচে যোগ হয়, নিচে যোগ, দেখবে 9ই অ্যান্সার বেরোচ্ছে, একত্রে 9 অ্যান্সার পাবে। কি যে করো তোমরা, এটা সব থেকে সহজ অঙ্ক। দেখো এটা নলের ক্ষেত্রেও থাকে, ঠিক আছে, দুটি নল একসঙ্গে যত ঘন্টায় পূর্ণ করে, এ নল 27 ঘন্টা বেশি সময় লাগে, শুধু বি নল 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে একত্রে কত ঘন্টায় পূর্ণ করবে? সেম অঙ্ক। প্রশ্ন এরকম হতে পারে, রাম এবং শ্যাম একটি পুকুর যত দিনে কাটতে পারে, রাম একা সেই পুকুরটি 27 দিন বেশি সময় লাগে, শ্যাম একা সেই পুকুরটি 3 দিন বেশি সময়ে কাটতে পারে। তাহলে একত্রে কত দিনে কাটবে? সিম্পল, রুট তার ভেতরের সংখ্যা দুটি গুণ, ঝামেলা শেষ। নেক্সট, একটি ঘনকের সমকোণের ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গ সেমি, আয়তন কত? দেখছো এখন শরীরটা কত রয়েছে, এই সন্ধ্যেবেলা হলেই শরীর খারাপ করতে শুরু করে। কি যে করব, মহা বিপদে পড়েছি। স্যার ঘুরে আসুন। আরে মাথায় তো ঘুরছে, আবার ঘুরতে গেলে তো বিশাল বিপদ হয়ে যাবে। তাহলে এটা কি এ উত্তর হবে? আমি বলতে পারছি না কি উত্তর হবে।
ড্রিম সাকসেস বলেছো এ। ওকে, দেখি তাহলে এ আনসার কি না। একটাই কিউব আছে, একটাই কিউব আছে, বাহ। এই বাকিগুলো কিউব নয় কি করে জানলে? ওকে, দেখি এখানে বলেছে সমগ্রতলের ক্ষেত্র। আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 বাহু স্কোয়ার। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 বাহু স্কোয়ার, আর এটাই বলা আছে কত? 864। তাহলে 6-এর সঙ্গে এটা কেটে দাও, 6 × 1 = 6, 2 থেকে 26, 6 × 4 = 24, 2 থেকে 24, 6 × 4 = 24, 144। এ স্কোয়ার যদি 144 হয়, এ হবে 12। এ 12 মানে বাহু 12, তাই না? এ 12 তার মানে হচ্ছে বাহু 12। আর ঘনকের বাহু যদি 12 হয়, তাহলে আয়তন কত হবে? 12 কিউব। হ্যাঁ, বাহু কিউব, তার মানে 12 কিউব। 8, শেষে 8 আসছে একটাতেই, প্রথমটাতেই, সেটাই আমাদের অ্যান্সার হবে 1728। দেখো 12 কিউব মানে কি? 12 কিউব মানে 12 × 12 × 12। তো 2-এর সঙ্গে 2 গুণ করো, 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে এককের অঙ্ক 8 আসছে, এককের অঙ্ক 8 একটাতে আছে, বাস ঝামেলা শেষ। কারো কোনো প্রশ্ন? দুই বন্ধু একটি কাজ একত্রে 9 দিনে করতে পারে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে 3 গুণ বেশি কর্মক্ষম, তবে দ্বিতীয় বন্ধু একা কাজটি কত দিনে করবে? দেখো এখানে দুটো জিনিস হয়। এক বন্ধু আছে যে বেশি কাজ করে, এক বন্ধু আছে যে কম কাজ করে। তোমাকে শুধু এইটুকু বুঝতে হবে কে বেশি কাজ করে আর কে কম কাজ করে। যে বেশি কাজ করে তার সময় সবসময় কি লাগে? তার সময় লাগে x × n+1 / n। যে বেশি কাজ করে, ঠিক আছে? যে বেশি কাজ করে, মনে থাকবে। আচ্ছা, আর যে কম কাজ করে তার হচ্ছে x × n+1। এবার আমাকে বলো কে বেশি কাজ করছে, প্রথম বন্ধু না দ্বিতীয় বন্ধু? আচ্ছা, দ্বিতীয় বন্ধু বেশি কাজ করছে না কম, সেটা আমাকে বলো। স্যার প্রথম বন্ধু বেশি। আমাকে যেটা চেয়েছে সেটা বলো, দ্বিতীয় বন্ধু বেশি কাজ করছে না কম কাজ করছে? কম 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 কাজ তাহলে এই ফর্মুলাটা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু তো কম কাজ করে, তাহলে কমের ফর্মুলা বসে। এবার হ্যাঁ, এক্স আর এন কি? এক্স মানে হচ্ছে একত্রে যত সময় লাগে সেটা, আর এন হচ্ছে কত গুণ, ঠিক আছে? এন হচ্ছে কত গুণ। তাহলে এক্স এর মান হচ্ছে 9 ইন্টু n+1 মানে 3 + 1, তার মানে 9 × 4 = 36। ওকে, এ 36। আর যদি বলতো এ কত সময় লাগে, এ তো বেশি কম কাজ করে, বেশি কাজ করে, এর সময় কম লাগবে, তো এর ক্ষেত্রে এক্স এর মান বসাও 9 × 4, আর নিচে এন মানে 3, কাটাকাটি করো, 3 মানে 12। দেখো এ 12 আর এ 3 গুণ সময় বেশি লাগবে। যে বেশি কাজ করে তার 3 গুণ কম লাগে, আর যে কম কাজ করে তার 3 গুণ বেশি লাগে সময়, তাই না? তো বি কম কাজ করছে, তার সময় 3 গুণ, আর এ বেশি কাজ করে, তার সময় 3/1 ব্যাপারটা পুরো ক্লিয়ার? যদি যদি তোমাদের মনে না থাকে তাহলে কি করবে? তাহলে সিম্পল, এইসব কিছু মনে রাখার দরকার নেই। এ আর বি আছে, তো এ বেশি কাজ করে, সময়টা কম লাগবে, ধরে নাও এক্স সময় লাগে, তাহলে বি এর 3 গুণ সময় লাগবে, 3x। এই দুটির লসাগু এলসিএম মেথডে করে নেবে, এই দুটির লসাগু হচ্ছে 3x। তো এ এক্স দিনে 3x করে, একদিনে কত করবে? একদিনে করবে 3। টোটাল কাজকে একদিন সময় দিয়ে ভাগ করে দাও এক্স দিয়ে, তো 3 কাজ করতে পারে, তাই না? আর বি 3x দিনে 3x, তার মানে একদিনে 1। এবার দুজনে মিলে একদিনে কত করে? 9 বলেছে, 4। দুজনে মিলে একদিনে করে 4, বলেছে দুজনে মিলে 9 দিনে কাজটি করতে পারে, তাহলে একদিনে 4 করে, 9 দিনে করবে 36, এটাই তাহলে টোটাল কাজ। আচ্ছা, এই 3x টোটাল কাজ, এটাও টোটাল কাজ, তার মানে বলতে পারি 3x সমান হচ্ছে 36। আর এটাই চেয়েছে, বি কত দিনে করবে সেটাই চেয়েছে। বি মানে 3x আর 3x মানে 36, অ্যান্সার হবে অপশন বি। যদি বলতো এ কত দিনে করবে, এ মানে তো x, তাহলে x এর মান অবশ্যই 12 পাবে তোমরা। কিন্তু এভাবে করা তো নিয়ম নয়, এভাবে তো খুব মুশকিল হয়ে যাবে, তাই না?
আমি সরাসরি পড়বো অঙ্কটিকে এভাবে যে দুই বন্ধু একত্রে 9 দিনে করতে পারে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 9 গুণ বেশি কর্মক্ষম, তাহলে দ্বিতীয় বন্ধু কম কাজ করে, দ্বিতীয় বন্ধু কম কাজ করে মানে সময় বেশি লাগবে, তাহলে সময় ইনটু গুণ প্লাস 1, বাস এইটুকু কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ গুণ দিয়ে ভাগ হয়ে যাবে যদি যে কম কাজ করে তারটা, বেশি কাজ করে তারটা বের করো, যে বেশি কাজ করো একই হবে 9 ইন্টু 3 প্লাস 1, কিন্তু এই যত গুণ সেটা দিয়ে ভাগ হয়ে যায়, যে বেশি কাজ করে তার সময় তো কম লাগে, আর কম মানে তো ভাগ করতে হবে তবেই তো কম পাবো, এটা দেখবে 12 পাবে। ঠিক আছে, আচ্ছা আর বুঝবো না, চলো নেক্সট। দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 10 দিনে, দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরো কতজন লোক নিয়োগ করতে হবে? 275। 275। দেখো কাজের 1/4 ভাগ হয়েছে, এখানে 3টি জিনিস রয়েছে, 400 জন, ওকে, কাজ হয়েছে 1 ভাগ, 3 ভাগ কিন্তু পড়ে রয়েছে। দেখো ভগ্নাংশ বুঝতে পারছো তো, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ হয়েছে, আর সময় কত লেগেছে? 9 ঘন্টা করে 10 দিন লেগেছে, মানে 90 ঘন্টা লেগেছে, তাই না? এখন 8 ঘন্টা করে 20 দিন, 8 ঘন্টা করে 20 দিন মানে 8 2 16, 160 ঘন্টা সময়, কাজ পড়ে আছে 3 ভাগ, 1 ভাগ হয়েছে 3 ভাগ পড়ে আছে, লোক কত লাগবে? বের করার নিয়ম হচ্ছে যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থেকে সেটা আমরা গুণ করব ইনটু, এরপরে 2টি সেকশন রয়েছে তো 2টি দাগ দেব। ওকে, বলো তো 1 ভাগ করতে 400, 3 ভাগ করতে বেশি লাগবে না কম? বেশি। বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম। বলো 90 ঘন্টা করলে কাজ করলে 400 জন লাগে, 160 ঘন্টা যদি কাজ করি তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। কম লাগবে, কম লাগবে, কম লাগবে। অবশ্যই কম লাগবে, কারণ আমি সময় বেশি পাচ্ছি, তো লোক কম নিলেই চলবে। 160 ঘন্টা মানে সময় বেশি, সময় বেশি মানে লোক কম হলে চলবে, বাস কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে। ওকে, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 16 দিয়ে 400 কাটলে কত হয়? 25, তাহলে বাস 25 3 75, আচ্ছা 25 225, 225 এটা হবে তোমার 675, 675 টোটাল লোক লাগবে। আচ্ছা 675 যদি টোটাল লোক লাগে তাহলে আর কতজন অতিরিক্ত লাগবে? 400 জন তো ছিল, 400 জন বাদ দিয়ে দাও, তাহলে আর 275 জন হলেই হবে, অপশন এ হবে উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ও হো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 14, পরিসীমা 36, ক্ষেত্রফল কত? কঠিন অঙ্ক। চলো, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি হচ্ছে 14। আচ্ছা ভূমি যদি 14 হয়, এই দুটি বাহু তো সমান, টোটাল 36, তাহলে 14 বাদ দিলে বাকি থাকে কত? 22, 11 করে হচ্ছে তাহলে। 11 করে, বাহ, তাহলে এটা 11, এটা 11 আর এটা 14, টোটাল হচ্ছে 36। এখন বলেছে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা ছিল, ফর্মুলা কারো মনে আছে? b/4 √4a² - b²। বাহ, b/4 তার মানে হচ্ছে অসমান বাহু ডিভাইডেড বাই 4, অসমান বাহু ডিভাইডেড বাই 4 ইন্টু রুট আন্ডার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস এই বাহুটা স্কোয়ার, অসমান বাহুটা স্কোয়ার, তাই তো? ঠিক লিখলাম তো পাই? এটা পাবো 7/2 যদি কেটে দাও 2 দিয়ে, আর ভেতরটাতে কি পাচ্ছি আমরা? 121কে 4 দিয়ে গুণ করো, 121কে 4 দিয়ে গুণ করলে 484 মাইনাস 14 মানে 196, কত পাবো? 7/2 ইন্টু রুট 96 বিয়োগ করো মানে 200 বাদ দাও, তাহলে 284, আরও একটু 4 করে দাও, 292, এই 288, বিয়োগটা ঠিক করলাম কিনা দেখে নিও, 288, তাহলে 288 ভেঙে দাও, 144 ইন্টু 2 হয়। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, আমার ছেলে মনে হয় দরজায় আছে, 1 সেকেন্ড। পাপা আমি ক্লাস নিচ্ছি, পরে এসো, ঠিক আছে? পাপা লেগেছে, ও ঠিক হয়ে যাবে, চলো মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও।
ওকে, দেখো ভেতরটা 288, 288 মানে কত? 288 মানে হচ্ছে 144 ইন্টু 2। তাহলে 144-এর জন্য কত বেরিয়ে আসবে? 12 বেরিয়ে আসবে, আর √2 থেকে যাবে। এই 2-এর সঙ্গে 12 কাটলে 6, তো 7 6 42 √2। এটাই তো হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ফর্মুলা, এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে বি ডিভাইডেড বাই 4 ইন্টু √4a² মাইনাস b², যেখানে এ হচ্ছে সমান বাহু আর বি হচ্ছে অসমান বাহু। ঠিক আছে, চলো নেক্সট। 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করবে? 35। 35। ওকে, আমরা 3টি ভাগে করি, সহজ হবে। 20 জন 10 ঘন্টা 56 দিন, 40 জন 8 ঘন্টা কত দিন? তো জিজ্ঞাসা চিহ্ন আছে 56 লিখলাম, 2টি ভাগ আছে, 2টি দাগ। 20 জন 56 দিন, 40 জন, আচ্ছা লোক বেশি সময় কম লাগবে, কমটা উপরে নিচে বেশি। 10 ঘন্টা 56 দিন লাগে, 8 ঘন্টা করে কাজ করলে দিন বেশি লাগবে না কম লাগবে? 10 ঘন্টা করে কাজ করলে 56 দিন লাগে, 8 ঘন্টা করে কাজ করলে বেশি লাগে। বেশি লাগবে অবশ্যই, মানে কম সময় ধরে কাজ করলে দিন বেশি লাগে, তাই না? ঘরে মিস্ত্রি আছে, তাড়াতাড়ি পালিয়ে গেল, দিন বেশি লাগবে। আর মিস্ত্রি যদি একটু বেশি সময় ধরে কাজ করে তাহলে কম দিনে হয়ে যায়। আশা করছি বুঝতে পারছো। এবার কাটাকাটি করো, চলো। 40-এর সঙ্গে এটা কেটে দাও, 40-এর সঙ্গে এটা কাটলে কত হয়? 2। 8-এর সঙ্গে এটা কেটে দাও 7, 2-এর সঙ্গে 10 কেটে দাও 5, টোটাল 35। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট। জিতেন, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বাহ, চলো নেক্সট। ABC, এদের ব্যবসা করার কোনো জায়গা পায় না, এখানে এসে জায়গা পার্টনারশিপ। খুব কঠিন অঙ্ক গো পার্টনারশিপের, আমার একদম ভালো লাগে না অঙ্ক করতে। তো কে কে আছে পার্টনারশিপের অঙ্ক করতে তোমাদের ভালো লাগে? স্যার আমি খুব ভালো লাগে। তাই চলো, তোমার উপর দায়িত্ব পড়লো, অ্যান্সার বের করো। ক মিনিট সময় লাগবে বলো? 2 মিনিট দিলাম। স্যার 5:6:10। ভুল হলে কিন্তু বিপদ তোমার। 5:6:10। ঠিক আছে। জি স্যার। চলো, এখানে বলেছে ABC 3 জন ব্যক্তি একটা ব্যবসা শুরু করেছে। কি ব্যবসা এখানে উল্লেখ নেই, তোমরা মনে মনে ধরে নিতে পারো যে কোনো একটা ব্যবসা যেটা ভালো চলবে। আচ্ছা, মূলধন অনুপাত। দেখো একটা জিনিস মনে রেখো, এই টাকা তোলার এবং জমা করার ব্যাপার যদি থাকে, তো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে কারটা তুলে নেওয়া হচ্ছে, জমা করার দেখার দরকার নেই, তুলে কার নিচ্ছে সেটা দেখবে। এখানে দেখো বি ও সি তাদের মূলধন অর্ধেক তুলে নিল, তাহলে বি আর সি তুলে নিয়েছে অর্ধেক, তাহলে তাকে কি অর্ধেক করা যায়? 1:3:5, একে অর্ধেক করা মুশকিল। তো করবেটা কি? ডাবল করে দাও। এই 1 3 5 আছে, একে ডাবল করে দাও। তুমি বলতে পারো 2 6 10, কারো কোনো সমস্যা? একই জিনিস, এই অনুপাত আর এই অনুপাত সেম জিনিস, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে বা কারো কিছু জিজ্ঞেস করার আছে এখানে? না স্যার। ওকে, কি করলেন? আমি হ্যাঁ, ডাবল স্যার। দিলাম ভাই। আমি বলছি যে আমি 2 টাকা পাবো আর তুমি 5 টাকা পাবে, ঠিক আছে? 7 টাকার মধ্যে, 7 টাকার মধ্যে 2 টাকার 5 টাকা। আমি বলছি 14 টাকা ধরে নাও। 14 টাকা ধরে নিলে তুমি 4 টাকা পাবে, আমি 4 টাকা পাবো, তুমি 10 টাকা পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 2-এর দ্বিগুণ হবে 4, 5-এর দ্বিগুণ হবে 10, তাই না? মানে আমি দুবার 2 টাকা 2 টাকা করে 4 টাকা, আর তুমি দুবার 5 টাকা 5 টাকা করে 10 টাকা। মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস। বলার বক্তব্য, অনুপাত মানে তো তাই, তোমার সঙ্গে আমারটা কত গুণ হয়ে আছে বা কত ভাগ, সেটাই তো অনুপাত। তো আমি ডাবল করে দিলাম। এবার দেখো সি কে আর বি কে ভাগ করা যায় 2 দিয়ে। এবার 3 জনের লিখো, এ বি
আর সি। দেখো এ হচ্ছে 2 ভাগ, এ 4 মাস পরে যত টাকা দিয়েছিল তত টাকা আরও দিয়েছে, তাহলে প্রথমে যে 2 ভাগ টাকা এটা প্রথম 4 মাস খেটেছে, এরপর কি হয়েছে সে আবার 2 টাকা দিয়েছে, তার মানে মোট 4 টাকা হয়ে গেল, এটা বাকি 8 মাস খেটেছে। প্রথমে 2 টাকা ছিল, এটা প্রথম 4 মাস খেটেছে, ভালো করে পড়ো। আর তারপরে আবার 2 টাকা দিল, মানে 4 টাকা হয়ে গেল, এখন এটা বাকি 8 মাস খেটেছে। চলো বিয়ের আছে কত, বিয়ের আছে 6 টাকা, প্রথম 4 মাস এই 6 টাকা খেটেছে, তারপরে কিন্তু তুলে নিয়েছে অর্ধেক, অর্ধেক তুলে নিলে 3 টাকা থাকবে, এটা বাকি 8 মাস খেটেছে। সি এ প্রথমে 10 ছিল, এটা 4 মাস খেটেছে, এরপর অর্ধেক তুলে নিয়েছে মানে 5, এটা বাকি 8 মাস খেটেছে। বাস এই হলো এবিসি অনুপাত। কত, এটা হবে 4 2 8, আর এটা হবে 8 4 32, 8 আর 32 হবে টোটাল 40। এটা হচ্ছে 24 আর এটা 24, 24 24 48, আর এটা হচ্ছে 40, এটাও 40, এটা হবে 80। দেখো প্রত্যেককে 8 দিয়ে কাটা যায়, 5 6 আর 10, এটাই হবে অনুপাত। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট, 6টি ঘন্টা বাজার পর যথাক্রমে এত 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 ঘন্টা পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার একসঙ্গে বাজবে? এখানে একটা প্রশ্নের উপরে একটা মজার জিনিস রয়েছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। কত অ্যান্সার? 3 বার। 3 স্যার। 3। যদি না হয় তো তোমরা খাবে আমার কাছে বকা। এটা অপশন টেস্ট হবে না স্যার? অপশন টেস্ট না, অপশন টেস্ট হবে না। চলো তুমি লসাগু না বের করলে অপশন টেস্ট কি করে করবে বাবা? এইগুলোর লসাগু বের করতে হয়, এগুলোর লসাগু কত হবে? 12 আছে 10 আছে মানে অবশ্যই 60 হবে। 60 হচ্ছে না, সরি 8 আছে তো, 120 না 7 আছে, ওরে বাবা, চলো নর্মালি করি। 840 স্যার, 840। 840, ওরে বাবা, চলো হ্যাঁ 7 আছে দেখিনি, চলো কই বাদ নেই, 2 দিয়ে দাও, 2 7 4 5 6, আবারও 2 দিয়ে দাও, 7 2 5 3, আর যাই না, 5 2 10, 30, 210, 210 আর 4 840, 210 আর 4 840, 840 সেকেন্ড কত মিনিট? 60 দিয়ে ভাগ করে দাও, তোমরা পাবে 14 মিনিট। তার মানে 14 মিনিট পর পর বাজে, ঠিক আছে? তা কতবার বাজবে? একবার বাজবে 14 মিনিটে, তারপরে 28, তারপর 42, আর তারপরে 56, আর বাজবে না। তো 3 কারা কারা বলছিল অ্যান্সার? স্যার আমি বলেছিলাম, কারণ প্রথম তো একবার বাজছে, হ্যাঁ, তারপর আবার 14 মিনিট পর বাজছে, আবার 28 মিনিট পর বাজছে, তাহলে আধা ঘন্টার মধ্যে তো 3 বার হচ্ছে। 30 মিনিটে, ও 30 মিনিটে চেয়েছে, সরি এই দুটি তো আসবে না গো, সরি 14 মিনিট আর 28 মিনিট, ঠিক আছে, 2 বার অ্যান্সার হবে। ঠিক আছে, 14 মিনিট একবার বাজবে আর 28 মিনিট একবার বাজবে, তার মানে 2 বার এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তোমরা এর আগে শিখেছো যে প্রথমে একটা যোগ করতে হয়, তাই তো? হ্যাঁ স্যার, প্রথমে এক যোগ। হ্যাঁ, কিন্তু এখানে যোগ হবে না, কেন? কারণ এখানে বলেছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, একসঙ্গে বাজার পর, ঠিক আছে? কখনো এখানে বলা নেই যে 6টি ঘন্টা 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে, এটা বলা নেই। বলা আছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, তার মানে একসঙ্গে বেজেছে, সময় তারপর থেকে কাউন্ট হতে শুরু করেছে, তার মানে প্রথম ঘন্টা এখানে ধরার দরকার নেই। আমি কি বোঝাতে পারছি? মানে স্যার পর বলা থাকলে এখানে এক যোগ হবে না? না, যখন যদি বলে যে প্রশ্ন যদি এরকম বলতো যে 6টি ঘন্টা 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে, 30 মিনিটে কতবার বাজবে, তখন 3 বার অ্যান্সার হবে। বোঝা গেল ভাষাটা? হ্যাঁ স্যার। আর এখানে বলেছে বাজার পর, মানে যে প্রথম বারটা আমরা কাউন্ট করছি সেটা অলরেডি হয়ে গিয়েছে, সেটা কাউন্ট করার দরকার নেই।
এর পরে কবার বাজবে, এর পরে 2 বার বাজবে, 14 মিনিট একবার, 28 মিনিট একবার। ঝামেলা শেষ। ক্লিয়ার সবার আশা করছি। ওর জন্য বললাম ভাষার দিকে খেয়াল করবে, অঙ্কের ভাষার উপরে অনেক কিছু নির্ভর করছে। তোমাদেরকে আটকাতে না, এই সিম্পল কোশ্চেনও তোমরা আটকে যাবে। এক সেকেন্ড। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করছি সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। বাহ, তো 1 নম্বর মিস করে এসো না প্লিজ, হ্যাঁ, কখনোই 1 নম্বর মিস করে এসো না। আর একটু ঘোরানোর চেষ্টা করবে সবাই। আমি কোশ্চেন সেট তৈরি করলেও আমি ঘোরানোর চেষ্টা করতাম। স্যার না অঙ্কের ভাষার মানে স্যার পড়ে বুঝতে হবে যে অঙ্কটা কি বলতে চাইছে, হ্যাঁ সেই হিসাবে অবশ্যই আমরা ক্যালকুলেশন করব। অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো, কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে। যদি আরও 6 জন লোক নিযুক্ত হয় তাহলে কাজটি 15 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক ছিল? 24 জন স্যার। 24 জন। এটার ট্রিক্স তোমাদেরকে আমি শিখিয়েছি, যারা সেখানে ইউটিউবে যাও দেখবে শিখতে পারবে। 75 দিন 15 দিন কম লাগে, তো এই 75 আর 15 বিয়োগ করে দাও। কম লাগে তো বিয়োগ করে দাও, যেটা কম লাগে সেটাই নিচে, তার সঙ্গে যতজন লোক যুক্ত হলো সেটা গুণ, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, মানে বলার বক্তব্য এক্স দিনের করে কিন্তু ওয়াই দিন কম সময় লাগে যদি এম জন যুক্ত হয়। তাহলে তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, লোক যোগ দিলে তো দিন কম লাগবে, তাই মাইনাস হবে উপরে। আর যদি বলে লোক অনুপস্থিত রয়েছে বা লোক বেরিয়ে চলে গেল, তাহলে উপরে যোগ হয়ে যায় তখন। ঠিক আছে, তখন দিন বেশি লাগে, উপরে যোগ হয়। তাহলে উপরটা হবে 60 বাই 15 ইন্টু 6, 15 সঙ্গে 60 কাটলে 4, তার মানে 24 জন। আমি নর্মালি একবার করে দিই তোমাদেরকে ব্যাপারটা, নর্মালি বোঝো। দেখো, ধরো এক্স জন ছিল, এক্স জন 75 দিনে করে, আর যদি 6 জন যোগ দেয় তাহলে এক্স প্লাস 6 জন এরা করে 15 দিন কম, মানে 60 দিনে। তো M1D1 আর M2D2 সমান হয়। M1D1 মানে 75x, M2D2 মানে 60 ইন্টু এক্স প্লাস 15, এক্স প্লাস 6। এবার কেটে দাও, এটা 15 দিয়ে কাটলে 5, এটা 15 দিয়ে কাটলে 4, তাহলে এখানে পাচ্ছি 5x সমান সমান 4 ভেতরে গুণ করে দাও, 4x প্লাস 24 পাবে। 4x এদিকে চলে আসলে শুধু x পড়ে থাকবে, x হবে 24, x 24, প্রথমে x জন ছিল 24 জন ছিল অপশানে। কিন্তু সিম্পল উপায় হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, অ্যান্সার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, বোঝাতে পারছি? তো ফর্মুলায় বসালে 75 মাইনাস 15 ডিভাইডেড বাই 15 ইন্টু 6, দেখবে 24 অ্যান্সার আসছে। যদি 6 জন বেরিয়ে চলে যেত বা 6 জন পালিয়ে যেত আর 15 দিন বেশি বলতো, তাহলে উপরে যোগ হতো, 75 সঙ্গে 15 যোগ, নিচে কিন্তু 15 হবে। যে দিনটা বেশি বা কম লাগে সেটা নিচেই হয় সবসময়। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, মানে এইরকম অঙ্ক করে সবসময় ওইভাবে করবো, তাই তো? একদম এইভাবে করবে। নেক্সট, কোনো সংখ্যার সঙ্গে সেই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল হয় 144। এগুলো অপশন ধরে করলে খুব ভালো। 20 অপশন টেস্ট করতে 4 ভাগের 1 ভাগ মানে 5, যোগ করলে 100 হচ্ছে, মানে অ্যান্সার নয়। 24 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, তাহলে 24 6 কত? 24 3 72, 144, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, যদি অপশন টেস্ট না করতে চাও তো করতে পারো। 4 ভাগের 1 ভাগ বলেছে, তাহলে আমরা সংখ্যাটি 4 ভাগ ধরব, তার 1 ভাগ মানে x, এই দুটি গুণ করলে বলেছে 144, তাহলে 4-এর সঙ্গে 144 কেটে দাও, আমরা পাবো 36। দুটি x মানে যদি 36 হয়, একটি x মানে হবে 6, x 6 হলে 4x মানে পুরো সংখ্যাটা কত? 4x মানে 4 6 24, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ কিনা বলেন? অনেকে আবার এভাবে করে, সংখ্যাটা x ধরে নেয়, x আর তার সঙ্গে x/4, ঠিক আছে, গুণ করলে হচ্ছে 144, এভাবে করলেও করতে পারো। এখানে 4 দিয়ে এটা কাটলেও তুমি 36 পাবে, তো দুটি x মানে 36, তো x স্যার এটা কাটাবে না স্যার, 144 স্যার, ইন্টু করো। ওটা কাটা যাবে না। ও সরি, ওকে চলো, দেখছো অর্ধেক পাগল তো হয়েছে, আর একটু বেড়েছে ইদানিং। ওকে, কাটা যাবে না, কেন কাটা যাবে না? গুণ হবে, তাই তো? ওকে, তো এক্স স্কোয়ার সমান কি পাবো না 144 ইন্টু 4 হবে। তাহলে এক্স এর মান কি হবে?
এক্সের মান তখন এটা রুট হয়ে যায়, এক্সের ভ্যালু রুট হয়ে যাবে, তার মানে 12 বেরিয়ে আসবে আর 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, তো 24 হবে। এভাবেও অনেকে করে। চলো নেক্সট লাস্ট কোশ্চেন, আর কোশ্চেন করাবো না। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা জিনিস বললাম যে 60 দিনে শেষ করতে পারে, 8 জন যুক্ত হচ্ছে, 50 দিনে শেষ হয়। আচ্ছা এখানে 50 দিন বলেছে, কতদিন কম বা বেশি বলেনি, কিন্তু সেটা তোমাকে মনে মনে ধরতে হবে 10 দিন কম, তাই না? 60 দিনের জায়গায় 50 দিনে শেষ হয়, মানে 10 দিন কম লাগে। তো এইটা এক্স, এটা ওয়াই, আর এটা এম জন যুক্ত হচ্ছে, তো কম লাগে, তো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম বসিয়ে দাও। 60 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 8 কাটলে হচ্ছে 40, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে? সেটাকে এক্স এম ধরে করুন। আরে এই করলাম না, এই আগের অঙ্কটা করলাম না, এটা একই তো, সেম অঙ্ক। আচ্ছা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? পরপর 5টি সংখ্যার চতুর্থ এবং পঞ্চম সংখ্যার যোগফল 51, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 5টি সংখ্যা রয়েছে। এই 48 হবে স্যার এটা, কিন্তু এখানে অ্যান্সারে নেই 48। কই বাত নেই, এই যে শেষ দুটি এর যোগফল 51। আচ্ছা 51 এটা তো পরপর সংখ্যা বলেছে, তার মানে নিশ্চয় এটা 25 আর 26, হ্যাঁ কি না? তবে তো 51 হয়। তাহলে এটা 25 হলে এটা হবে 24, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 22। চেয়েছে কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, এই দুটি যোগ করে দাও, 22 এবং 26 যোগ করলে হচ্ছে 48। অপশানে নেই তো কই বাত নেই, অপশান ই 48 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে স্যার আপনি কি করে বুঝলেন ওটা 25 আর 26 হবে? আরে 51 পরপর দুটি সংখ্যার যোগফল কি হয়, অর্ধেকের থেকে একটু এদিক ওদিক, অর্ধেক মানে হচ্ছে 25, এই 25.5, অর্ধেক হচ্ছে 25.5, তাহলে 25.5-এর আগে হচ্ছে 25 আর 25 আগের পরে হচ্ছে 26, এই দুটি সংখ্যাই তো 51 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি না বুঝে থাকো, আমি যেভাবে বুঝলাম সেটা হচ্ছে, যদি দুটি সংখ্যার যোগফল বলে পরপর যদি সংখ্যা হয়, তাহলে এক যোগ করে 2 দিয়ে ভাগ বড়টা পাবে, আর এক বিয়োগ করে 2 দিয়ে ভাগ ছোটটা পাবে। এটা হবে 52 ডিভাইডেড বাই 2, তার মানে 26, আর এটা হবে 50 ডিভাইডেড বাই 2, তার মানে 25। সব নিয়ম আছে ভাই, এগুলো না শিখলে হবে? কম্পিটিটিভ এক্সামে তো এগুলো খুব জরুরি। দুটি সংখ্যার যোগফল বলা আছে আর বিয়োগফল তো এক, আমরা জানি, তাই না? দুটি সংখ্যার যোগফল বলা আছে কত, 51, আর দুটি সংখ্যার বিয়োগফল তো 1 হবে, কারণ পরপর সংখ্যা, পরপর সংখ্যা হলে বিয়োগফল 1 হয়, হ্যাঁ কি না? তো যদি যোগফল আর বিয়োগফল জানা থাকে, তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট। চলো আর করাবো না, আর একটা অঙ্ক আছে, এটা বাড়িতে বসে বসে তোমরা খুব আরামসে করবে, ঠিক আছে? 45 স্যার উত্তর। বাহ, খুব ভালো। তবুও করবো না আমি, থাক, সবই যদি করে দেবো তাহলে হবে কি করে। চলো নেক্সট